আচ্ছা, আমি আশরাফ কাসের আপনার মন্তব্য শুনি এই জায়গাতেই যে কোনোভাবে এই সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আজকে যেহেতু প্রথম অধিবেশন শেষ হলো, আজকে অনেকের বক্তব্য আপনি শুনেছেন, আপনার কাছে কি মনে হয় যে যাতে করে এই সংসদ সফল থাকে? সংসদ ব্যর্থ হওয়া মানে তো আপনি জানেন গণতন্ত্র ব্যর্থ হয়ে যাওয়া প্রথমত, আর তাছাড়া সংসদ যদি গঠনমূলক আলোচনা হয় সেটা সাধারণ মানুষকে উপকৃত করে। সেই জায়গা থেকে আপনি আসলে কি দেখছেন? আমরা জুলাই সনদ নিয়ে অনেক আলোচনা এবার শুনলাম, আগামী সংসদ কেমন হতে পারে? দেখুন, শুধু সংসদ না, এই সরকারের টিকে থাকা, এই গণতন্ত্রের নতুন রাজনীতি টিকে থাকা, এগুলো আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য। এবং কেউ যদি ভেবে থাকে মানে ওভার স্মার্ট হয়ে যে এখান থেকেও আমি একটি নতুন মতলব বের করব এবং নতুন একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করব, সেটা কিন্তু আত্মহত্যা শামিল হবে। কিরকম? আওয়ামী লীগের মতো একটি মানে ফ্যাসিবাদী শক্তি আপনার আশেপাশেই ঘুরঘুর করছে। আপনি কালচারাল ফ্রন্টে দেখেন, তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমি মিডিয়ার অনেক লোকজনকে চিনি, 1-1.5 বছর পলাতক থাকার পরে এখন আবার ঢাকা শহরে ফেরত এসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রোপাগান্ডার যে ক্ষমতা সেটি অনেক বেশি। এই সময় যদি আপনি দলীয় রাজনীতির কোন্দল করে আমাদের দেশের স্থিতিকে নষ্ট করে ফেলেন, পার্লামেন্টকে অচল করে ফেলেন এবং সরকারকে আপনি নাজুক করে ফেলেন, তাহলে কিন্তু এটি প্রত্যেকের জন্যই একটি ভয়ঙ্কর দুঃসংবাদ বয়ে আনতে পারে। আচ্ছা, একটি বিষয় আমি আপনার মন্তব্য শুনতে চাই, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেই আমরা শুনেছি, নির্বাচনের আগেও শুনেছি, নির্বাচনের পরেও আমরা শুনছি যে এই আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের সময় আমরা মুক্তিযুদ্ধে চেতনা বিক্রি অনেক করতে দেখেছি, চেতনা ফেরি করতে দেখেছি, আবারও বিএনপি সেই জায়গায় যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিংলি আমরা বিরোধী দলের নেতা, তিনি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। আজকে আমরা দেখলাম সৈয়দ জামাতের নেতা সৈয়দ তাহের, তিনি বললেন তিনি শিশু মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করলেন, এবং তিনি যখন দাবি করলেন শিশু মুক্তিযোদ্ধা, আমরা দেখলাম যে আবার স্বরাষ্ট্রমন্ত্রীও সেটা ওয়েলকাম করলেন। আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? মানে আসলে ওনারা এটাকে ডিসএগ্রি করে আবার সেটাই সেই রাজনীতি করছেন কিনা বা সেদিকে যেতে চাইছেন কিনা? দেখুন, আমি প্রথমত বলি 1971-এর মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন করার বা অপ্রয়োজনে সেটিকে খাটো করার চেষ্টা, এগুলো সমস্ত ব্যর্থ রাজনীতির অংশ। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিশ্চিতভাবে মুক্তিযুদ্ধকে ব্যবসার উপকরণ বানিয়েছিল। তারা নিজস্ব একটি মুক্তিযুদ্ধ বানিয়েছিল, যে মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান ছাড়া আর তেমন কেউ ছিলেন না। কারণ আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের 50 বছর কিংবা শেখ মুজিবুর রহমানের 100 বছরের সময় তারা কি করেছিল। করতে গিয়ে যেটি ক্ষতি করেছে, তারা মুক্তিযুদ্ধের পিঠে কুঠারাঘাত করেছে এবং পরবর্তীতে বিরোধীরা সেই সুযোগ নিয়েছে। কিন্তু আমার মতে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের বয়ানের মুক্তিযুদ্ধ না। মুক্তিযুদ্ধ এদেশের মানুষের চেনা, অংশগ্রহণ করা একটি বড় স্বাধীনতার যুদ্ধ। এই জায়গাটি তো রয়েছে। 24 কি হয়েছে, এই যে 71-এর পরাজিত শক্তি এবং মতলববাদ যারা আছেন, তারা 24-কে প্রতিস্থাপন করার চেষ্টা করেছেন নতুন মুক্তিযুদ্ধ হিসাবে বা স্বাধীনতার নতুন সময় হিসাবে। এটি করতে গিয়ে তারা অন্তর্বর্তী সরকারের সহযোগিতা পেয়েছে। এই তরুণদের কেউ কেউ যারা মূলত তাদেরই ছাত্র সংগঠনের কর্মীরা, তারা এই ন্যারেটিভের সাথে যুক্ত হয়েছে এবং তারা মুক্তিযুদ্ধকে হেয় করে, মুক্তিযুদ্ধকে খাটো করে, প্রশ্নবিদ্ধ করে 24-কে সামনে আনার চেষ্টা করেছেন। পরবর্তীতে যখনই তারা আবার দেখেন একটু বেকায়দায় পড়ে যাচ্ছেন, অন্যরা মুক্তিযুদ্ধের সমর্থক হিসেবে এগিয়ে যাচ্ছেন, তখন তারা নিজেকে শিশু মুক্তিযোদ্ধা, কিশোর মুক্তিযোদ্ধা এগুলো বলতে শুরু করেন। তার মানে তারা আস্তে আস্তে এই বেনিফিটটি পাওয়ার চেষ্টা করছেন, দেখতে চাচ্ছেন যদি এদিকে বাতাস বেশি হয় তাহলে এই বাতাসেও তারা কিছুটা থাকতে পারেন কিনা। কিন্তু তাদের আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ভঙ্গি এবং মুক্তিযুদ্ধের সময় তাদের চেহারার মধ্যে যে পরিবর্তন আসে, সেটি দিয়ে আপনি বুঝতে পারবেন তারা আসলে কোন পক্ষের মানুষ। তারা প্রথম কথা এই দেশের স্বাধীনতা চায়নি এবং সেই দেশকে স্বাধীন করতে তাদের অনেক সব ইচ্ছা কাজ করে, 24-এও করেছে। এখন আমি বলি আপনাকে যে এই দেশের মানুষ কিন্তু 1971-এর সাথে 24-কে তুলনা করছে না। দেখুন, 24-এর মতো পরিবর্তন 20 বছর পরে আবার আসতে পারে, তারপর 20 বছর পরে আবার আসতে পারে। তাহলে কি আপনি প্রতিবার বলবেন নতুন স্বাধীনতা পেয়েছি? স্বাধীনতা একবারই একটি দেশের হয়ে থাকে, আমাদেরও হয়েছে। এগুলো হচ্ছে রাজনৈতিক পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, শাসনের পরিবর্তন। আমাদের এখন বাস্তবতা হচ্ছে এরকম একটি শক্তিকে রাজনীতিতে রেখে, পার্লামেন্টে যারা বিরোধী দল তাদেরকে রেখে এবং যাদের সাথে অভ্যুত্থানে তরুণরা যোগ হয়েছে, তাদেরকে সহ্য করে এই রাজনীতিকে আপনার সামনের দিকে এগিয়ে নিতে হবে। ওকে, আচ্ছা, আমি আসবো আবার আপনার কাছে। তারেক রহমান, আমি আপনার কাছে আসি। আপনি একটু আগে আমরা কথা বললাম, এখানে আশরাফ কাছে যে কথাটি বললেন যে আওয়ামী লীগের অনেকেই আসলে অনেক কথা বলছেন, অনেক রকম প্রোপাগান্ডার কথাও আমরা শুনি।
আমরা বেশ কয়েকবার শুনেছি বলতে যে আওয়ামী লীগের রাজনীতিতে থাকা উচিত এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত, সেই কথাটি বলেছেন। বেশ কয়েক জায়গায় লেখালেখি হচ্ছে যে আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। তো আপনার কাছে কি মনে হয় আসলে কি হওয়া উচিত এই ক্ষেত্রে? আওয়ামী লীগকে কি রাজনীতি করতে দেওয়া উচিত এখন? আচ্ছা, আমার প্রশ্ন আপনি হলো, বলেছেন উচিত কোন যুক্তিতে, ঠিক এটা যদি বলেন। আওয়ামী লীগের যে সকল সাংবাদিক আছে বা সচিবালয়ে সচিবরা আছে, চাকরি করে, অথবা মুচি আছে, কামার আছে, জেলে আছে, সব সব জায়গাতে তো আওয়ামী লীগের একটা স্টেক হোল্ডার বা অংশগ্রহণ ছিল এবং এখনো আছে। তো আমরা কি সামাজিক পুরা প্রক্রিয়া থেকে আমরা আওয়ামীপন্থী সাংবাদিকদের সাংবাদিকতা করতে দেব না, জেলেদের জেলে ব্যবসা করতে দেব না, সচিবদের সচিব থাকতে দেব না, এইরকম কি একটা রাষ্ট্র ব্যবস্থাপনা আদৌ হওয়া উচিত? মানে তাহলে তাদেরকে একটি তো হচ্ছে যে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা কি কর্ম করে খাবে না? আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া, দুটোর মধ্যে আওয়ামী সাংবাদিক যারা বা আওয়ামীপন্থী সাংবাদিক আছেন তারা সাংবাদিকতা করতে পারবেন না? না, সেটা নিশ্চয়ই হওয়া উচিত। সেটা কি হওয়া উচিত? সেটা নিশ্চয়ই হওয়া উচিত। এটাই আমি বলছি, এটা হওয়া উচিত। আমার প্রশ্ন হচ্ছে পন্থীদের নিয়ে না। হ্যাঁ, কি প্রশ্ন তাহলে? আপনি মানে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে আমার প্রশ্ন আপনার কাছে। আমি সবকিছু মিলেই বলতেছি, আমরা কি জামাতকে বিএনপির সঙ্গে তুলনা করবো এই মুহূর্তে? যে জামাত ভালো না বিএনপি ভালো, আমরা কি সেই তুলনা করবো? নাকি আমরা বলবো জামাত ভালো না আওয়ামী লীগ ভালো? আমরা কোন কম্পেয়ারটা এই মুহূর্তে করব? কোন কম্পেয়ারটা করা উচিত আসলে, যে জামাত বেশি খারাপ না আওয়ামী লীগ বেশি খারাপ? কোন কম্পেয়ার করা উচিত? ঐতিহাসিক ভাবে, সময়ের প্রেক্ষিতে, ডিমান্ড অনুযায়ী বিএনপির সাথে কি জামাতের তুলনা করা উচিত? আমি জিজ্ঞাসা করছি। নিশ্চয় উচিত না। আমি সেইভাবেই বলছি যে আওয়ামী লীগ বেশি খারাপ নাকি জামাত বেশি খারাপ। আচ্ছা, আমরা কি এই তুলনা করে তারপর তাদেরকে রাজনীতি করতে দেব, সেটা আপনি বলতে চাইছেন? না, আমি সেই তুলনা পরে, বিষয় হলো যে দেখেন আজকে যে জায়গাতে আওয়ামী লীগ নিয়ে একটু মৃদু মৃদু সুরে কথা বলা হচ্ছে স্পেস দেওয়ার বিষয়ে, আজ থেকে 6 মাস আগে কিন্তু এরকম ছিল না। এইটুকু চিন্তা করাও কঠিন ছিল। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলা অনেক কঠিন ছিল। সরাসরি ফটফট করে বলে দিচ্ছিল শেখ মুজিব বলে দিচ্ছিল। সেই মানুষগুলোই ভাষা চেঞ্জ করে আবার বঙ্গবন্ধু বলছে। তো এই যে সময় যাচ্ছে আর সব মানুষের ক্ষমতায় থাকা অবস্থায়, শক্তিশালী থাকা অবস্থায় তাদের আচরণ কি, তারা প্রতিপক্ষের প্রতি কেমন আচরণ করে, এগুলো মনে হচ্ছে যে সব স্বাভাবিক হয়ে যাচ্ছে। সব স্বাভাবিক হচ্ছে। আচ্ছা, আপনি এক জায়গায় বলেছিলেন যে আওয়ামী লীগের অফিস কি খোলা উচিত না, আজীবন বন্ধ থাকবে, শুধু জামাত বিএনপি রাজনীতি করবে আর কেউ করবে না, এটা উচিত না, আস্তে আস্তে সব স্বাভাবিক করতে হবে। তাহলে সেক্ষেত্রে সরকার তো বিএনপি সরকার তো যে আইন পাশ করেছে, সন্ত্রাস বিরোধী যে আইনটি পাশ করেছে, সেই আইনের বরাদ দিয়ে বলতে হয়, কিন্তু সেই জায়গায় সেই সুযোগটি নেই এখন আওয়ামী লীগের। দেখুন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের একটা শক্তি তার আশেপাশে সবাইকে টাকা পয়সা, দান খয়রাত, জাকাত ফেতরা দিয়া তারা বলতেছে আসো শক্তিশালী হই। তো তাহলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এরকম, মানে আসমান দুনিয়া ভগবান আল্লাহরে এক জায়গায় কইরা যদি তারা শক্তি অর্জন করে দেশের ক্ষমতা চায়, তাহলে কি মুক্তিযুদ্ধের চিন্তার মানুষগুলো একত্রিত হয়ে তাদেরকে মানে পরাজিত করার চেষ্টা করা কি অন্যায়? আমার কথা বলতেছি, তারা যেভাবে বিজয়ী হতে চায়, আচ্ছা হ্যাঁ, সেই জায়গাতেই আমি বলছি যে আমাদের তুলনাগুলো করতে হবে। এই যে তারা তাদের বয়ানটা জুলাইয়ের পরে কি বয়ানটা দিছিল যে রাজাকার পরিচয় সম্মানের, এখন যখন রাজাকার পরিচয় সম্মানে এস্টাবলিশ করে ফেলতেছে, যখন দেখতেছে মুক্তিযোদ্ধাদের অনেক অসম্মান করছে, টেনে হিচড়ে মাটিতে ফেলে দিচ্ছে, জুতার মালা পরাই দিচ্ছে, তখন আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে যে রাজাকার পরিচয় আসলেই রাজাকার, যেটা রাজাকাররাই ত্যাগ করতে চায়, এবং তার প্রমাণ পাচ্ছি তারা এখন শিশু মুক্তিযোদ্ধা হতে চায়। হ্যাঁ, তারা রাজাকার পরিচয় ধারণ করতে চাচ্ছে না, তারা বলছে আমরা রাজাকার না, কিন্তু পাশেই আল বদর এটিএম আজহার বসে আছে। আচ্ছা, আপনি যেটা বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা শক্তি সবাই মিলে তাদেরকে ফাইট করার কথা বলছেন, তাদেরকে পরাজিত করার জন্য এক হওয়ার কথা বলছেন, তো আপনি কি করে নিশ্চিত হলেন যে আওয়ামী লীগের সাথে এই শক্তি এক হবে না কখনো? আমি বলছি আওয়ামী লীগও জামাতের সাথে একত্রিত হতে পারে। রাজনীতির জায়গা থেকে এরকম অনেক ঘটনা ভবিষ্যতে ঘটবে, অতীতেও ঘটেছে, ঠিক আছে, সেটা তো ঘটতেই পারে।
কিন্তু আমরা আমরা কোন জায়গাটা দেখি যে একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হচ্ছে, তারা বেকায়দায় আছে, পেরেশানিতে আছে, তাদের পরিচয় দিলে তারা হেনস্থার শিকার হচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখেন। আপনি মনে করছেন যে বিএনপি সরকার তাদেরকে প্রোটেক্ট করতে পারছে না? মুক্তিযোদ্ধাদের প্রোটেক্ট করতে পারেনি তো, বিএনপি তো ফজলু সাহেবকে প্রোটেক্ট করতে পারেনি, তাকে শোকজ করেছে এবং ফজলুর রহমান সাহেবকে হত্যার চেষ্টা করা হয়েছে, তার বাসায় সামনে মব করে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। ওই সময় তো বিএনপি তাকে সেভাবে প্রোটেক্ট করেনি। তাকে শোকজ কেন করলো? কারণ তারা মবের কাছে ভীত হয়েছিল, এই যে রাজাকার শাবকদের কাছে ভীত হয়ে তাকে তড়িঘড়ি করে, না তাকে মনে হয় নিয়ে সমস্যা, তাকে বিএনপি কিন্তু কনফিউজড ছিল যে মুক্তিযোদ্ধার চিন্তাটা মনে হয় অনেক দুর্নামের চিন্তা, এখন মনে হয় এটা ধারণ করা যাবে না। তারাও কনফিউজ ছিল, তারা এটা বলেনি। কিন্তু তারা যখন দেখছে যে রাজাকারদের মানে ফেস করতে হলে তাদের একমাত্র পাথেই হলো মানে প্রতিষেধকই হলো মুক্তিযোদ্ধার চিন্তা ধারণা, এই বিষয়গুলো। এটা আসলে কেনা বেচার বিষয় না, এটা হলো আত্মিক শক্তি। যে আত্মিক শক্তি দিয়ে তারা দৃঢ়ভাবে এই দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, দেশকে চায়নি এরকম একটা গোষ্ঠীকে প্রতিহত করতে পারে। এটা কোনো চেতনা কেনা বেচার বিষয় না আসলে। আচ্ছা আশরাফ হোসেন, আমি আপনার মন্তব্য শুনতে চাই। একটি বিষয় সেটা হচ্ছে যে বিএনপি মুক্তিযোদ্ধাদের প্রোটেক্ট করতে পারছে না, বা অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা যেটা বললো যে তখনও তাকেও প্রোটেক্ট করতে পারেনি, সো আপনি কি একমত কিনা? দেখুন, বিএনপির একটি বড় দুর্ভাগ্য হচ্ছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কিন্তু বিএনপির নামক রাজনৈতিক দলটিতে অনেক বেশি, আর কলকাতার থিয়েটার রোডের মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে বেশি। এবং ৭১ সালের যুদ্ধের পর থেকে এই বদনামটি আওয়ামী লীগের ছিল যে তাদের কতজন সত্যিকার অর্থে যুদ্ধ করেছেন। আপনি যে মুজিব বাহিনীর কথা শুনলেন, তারা কিন্তু তাজউদ্দিনকে হত্যা করতে গিয়েছিল কলকাতায় অন্তত 2 বার। তার মানে তারা তখন পাওয়ার স্ট্রাগলের পার্ট হয়ে গেছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের একটি যুব সংগঠন বা যুব অংশকে বিকল্প হিসাবে দাঁড় করাচ্ছিল। এই গল্পগুলো কিন্তু সত্যি। এখন বিএনপি কখনোই এই ন্যারেটিভটি দাঁড় করাতে পারেনি যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের দলে অনেক বেশি মুক্তিযোদ্ধা আছেন। বরং যখন জামাতের সাথে তারা যুগপৎ রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, জোট করেছেন, জামাতের নেতাদের জাতীয় পতাকা তুলে দিয়েছেন গাড়িতে, তখন এটি আওয়ামী লীগ ঢালাওভাবে বলতে শুরু করেছে যে বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী চক্র। এবং এটি মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছিল 5ই আগস্টের আগ পর্যন্ত। জামাত বিএনপি জামাত একসাথে উচ্চারণ করা হতো। এখন 5ই আগস্টের পরে আমরা খেয়াল করে দেখলাম যে মুক্তিযুদ্ধ ব্যাক সিটে চলে যাচ্ছে, 24কে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। এবং অন্তর্বর্তী সরকারের যে বিশেষজ্ঞরা যোগ দিলেন, তারাও কেউ কেউ এই মতাদর্শেরই লোক। তারা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি সংবিধান রচনার তাগিদ দিচ্ছিলেন। তারা 72-এর সংবিধানের সংশোধন বা সংস্কারের কথা বলছিলেন না। তো সব মিলিয়ে বিএনপিকে তখন একটি নাজুক অবস্থায় আমরা দেখতে পেয়েছি। অন্তর্বর্তী সরকার বিকল্প শক্তিকে দাঁড় করানোর চেষ্টা করছে। বিএনপি দীর্ঘদিনের সংগ্রামের পরেও তাদের ৭১-এর প্রতি যে শক্তিমত্তা, সেটি নিয়ে সামনে আসার আমরা লক্ষণ দেখছি না। আরেকটি জিনিস হচ্ছে যে কূটচক্রে পড়ে বিএনপি নির্বাচন কখন হবে, অংশ নিতে পারবে কিনা, এবং বাতাস ছড়িয়ে পড়লো যে জামাতের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় চলে আসতেছে, এরকম আপনি দেখবেন যে সমাজে এরকম একটি ধারণা হলো। তো ওই সময়ও কিন্তু বিএনপি জোরালো ভাবে ওই অবস্থান নেয়নি। 18 মাসে যখন নারীদের উপরে হেনস্থা হচ্ছিল, তখন বিএনপির রোল কি ছিল? 18 মাসে যখন মব ভায়োলেন্স হচ্ছিল, তখন বিএনপির রোল কি ছিল? অথবা যখন মাজার ভাঙা হচ্ছিল, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হচ্ছিল, বিএনপির অবস্থান কি ছিল? আমরা আরো জোরালো ভাবে বিএনপিকে দেখতে চেয়েছিলাম। যেমন জুলাইয়ের তরুণদেরকেও আমরা দেখতে পাইনি। জামাতকে তো উত্তেজনাকর অংশ হতে দেখেছি। আমরা অনেকবার শুনেছি যে আমরা আন্দোলন এই সরকারের বিরুদ্ধে এগেইনস্ট এখন আন্দোলন করতে চাই না, তাতে পরাজিত শক্তিরা সুযোগ পেয়ে যাবে। এটি কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিষয় না। এটি হচ্ছে আপনি একটি ভূখণ্ডে রাজনীতি করেন, ওই দেশের মানুষের অধিকারের পক্ষে দাঁড়ানোর রাজনীতি।
সেই অধিকারটি হচ্ছে আমি নারী কিংবা পুরুষ আমি স্বাধীনভাবে চলাচল করব। সেই অধিকারটি হচ্ছে আমি মাজারে বিশ্বাস করলে আমি মাজারে বিশ্বাস করব। আপনার তাতে তেমন কিছু বলার নাই। এটি করতে গিয়ে যেটি হলো, মানুষ ভয় পেয়ে গেল, ভাবতে শুরু করলো উগ্রবাদী দক্ষিণপন্থীরা বাংলাদেশের ক্ষমতায় আসতে যাচ্ছে। এবং এটি বিএনপি শেষ কয়েক সপ্তাহে কাটিয়ে উঠে নির্বাচনটি করে, আপনি খেয়াল করে দেখুন কিরকম ডিসাইসিভ রায় নিয়ে সরকার গঠন করলো। এই উগ্রবাদীদের শক্তি আরো কম। এরা কোনোভাবে কলকাঠি নেড়ে যোগসাজশ করে প্রশাসনে লোক বসিয়ে অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করে তরুণদেরকে দলে নিয়ে গুটিকয় মুক্তিযোদ্ধাদেরকে দলে নিয়ে তারা এই জায়গাটি সাজিয়েছে। কাজে আমার মনে হয় যে বাংলাদেশের মূল রাজনৈতিক শক্তি, চালিকা শক্তি সবসময় ৭১-এর পক্ষে। এখন বিএনপি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে এবং বিএনপির রাজনৈতিক যে পথ, সেই বিষয়ে আমি একটু আপনার মন্তব্য শুনবো। তার আগে তারেক, আপনি কিছু বলতে চেয়েছিলেন বোধহয় এখানে ৭২ সংবিধান প্রসঙ্গে। না, ৭২-এর সংবিধান প্রসঙ্গে না, আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার ছিল, তারা একটা ট্যাবু তৈরি করে যে মুক্তিযুদ্ধ এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না, পারবে না। এবং এই বিষয়ে যদি কেউ, এই পক্ষে যদি কেউ একটা টু শব্দ করে, তাকে সঙ্গে সঙ্গে ভারতের দালাল বানায় দেওয়া হচ্ছিল ব্যাপকভাবে। এবং যেভাবে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদেরকে পাক বাহিনীরা ভারতের দালাল বলছিল, ঠিক একইভাবে তাদের শাবকরা, তাদের সন্তানরা, তাদের সমর্থকরা আজকে মুক্তিযোদ্ধার চিন্তাকে লালন করা বা একটু মৃদুভাবেও সমর্থন করলে বলছে তুমি নিশ্চয়ই ভারতের দালাল। তো এটা একটা সংকট, এবং এই জায়গাটাতেই বিএনপি লড়াইটা করতে পারে নাই। যেটা স্যার বলতেছিল, বিএনপির এই জায়গাতে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে বিএনপি এই জায়গা থেকে ফাইট করবে, মুক্তিযোদ্ধাদের সুরক্ষা দেবে, তারপর নারীদের সুরক্ষা দেওয়ার জন্য যেখানে মব সৃষ্টি হবে, ভায়োলেন্স সৃষ্টি হবে, সেখানে বিএনপি উদ্ধার করতে যাবে, আইনগত বিষয়ে উদ্ধার করবে বিভিন্নভাবে। যেমন এই যে ইমিকে যে গ্রেপ্তার করা হলো, ইমি কি বলেছে যে ৭ মার্চের ভাষণ বাজিয়েছে। সে ৭ মার্চের ভাষণ কেন বাজিয়েছে? অন্য ২টা শিক্ষার্থী ৭ মার্চের ভাষণ বাজিয়েছিল, তাদেরকে থানায় নিয়ে আসছে, সে প্রতিবাদে থানার সামনেই ৭ মার্চের ভাষণ বাজিয়েছে। বিষয়টা কিন্তু তার শখ হয়েছে, বিষয়টা এইরকম না, অন্য একটা ঘটনার কনসিকুয়েন্সে সে বাজিয়েছে। সেই মহিলাকে, সেই নারীকে, সে শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করা একটা নারী যোদ্ধা, হ্যাঁ, ইমি। তো সে তো ছাত্র দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, সে তো এই যে জুলাই যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, বাট সে ৭ মার্চের ভাষণ বাজালো, এই জন্য তাকে কেউ উদ্ধার করতে গেল না। এখানে উদ্ধার করা উচিত ছিল না। এই যে ৫০টা দিন সে জেলে থাকলো, ঠিক আছে, তো এখানে বিএনপি পন্থী আইনজীবীদের উচিত ছিল না তাকে জামিন করানো, তাকে রিলিজ করানো। নিশ্চয়ই সেই জায়গাতে মানে হলো